আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কিনা একটু জানায় তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাব্বির ইকোনমিক্সের হোমের পক্ষ থেকে আজকের সবাইকে স্বাগত। আমি শেখ সাব্বির হুসাইন। প্রথমে এনশিওর করতে হবে আমাকে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। তো কমেন্টে একটু জানায় তো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। কমেন্টে জানায় তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আলহামদুলিল্লাহ আছি ভালো। কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু আমার এনশিওর করো। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। চ্যাপ্টার ছিল হচ্ছে গিয়ে বাজার। বাজারের একটা অধ্যায় ছিল হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া। আজকে আমরা এটা আলোচনা করব। এই টপিক্সটা আমি সিলেক্ট করার কারণ হচ্ছে গিয়ে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সে যারা আছে সবার উপকার হবে। এই জন্য হচ্ছে কি এই ক্লাসটাকে আমি সিলেক্ট করে আর অনেক দিন পর আজকে লাইভে আসলাম। তো আমি এখানে কিছু লিখে রাখছি যেন হচ্ছে ক্লাসের ডিউরেশন যেন কম হয়, কারণ একটা একটা করে লিখলে অনেক সময় নষ্ট হবে, যেটা অনেকে বিরক্ত ফিল করবে। এই জন্য লিখে রাখছি। আমরা স্টার্ট করি তাহলে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানায়। তো প্রথমত বাজারটা কি? মার্কেট। বাজারের ইংলিশ হচ্ছে গিয়ে মার্কেট। মার্কেট বলতে আমরা সাধারণত বুঝি কোনো স্থানকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। আমি সংজ্ঞাটা লিখে রাখছি, কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা অনেক গুরুত্বপূর্ণ, এখানে একটা বিষয় আমি লিখে রাখছি, স্ক্রিনশট দিয়ে দিতে পারো। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং বাজার বলতে কোনো দ্রব্য বা সেবাকে বোঝায় যে দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি এবং দর কষাকষি ছাড়া। এই দুইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দর কষাকষি আর একটা হচ্ছে দর কষাকষি ছাড়া, কারণ আমরা বাজারের ডেফিনিশন দিতে যাচ্ছি। তো বাজারের ভিতরে কিন্তু পূর্ণ প্রতিযোগিতাও আছে এবং একচিটিয়াও আছে, অপূর্ণ প্রতিযোগিতা। তো এর ভিতরে কিন্তু পূর্ণ প্রতিযোগিতার মধ্যে দর কষাকষি হয়, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে অনেক প্রকার রয়েছে। এর ভিতরে একচিটিয়া আছে যেটার মধ্যে দর কষাকষি হয় না। এই জন্য আমরা যখন বাজারের ডেফিনিশন দিব তখন হচ্ছে কি আমরা দর কষাকষি এবং দর কষাকষি ছাড়া এই দুইটার কথা উল্লেখ করতে হবে। আর যখন আমরা পার্টিকুলার হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা সংজ্ঞা দিব তখন হচ্ছে গিয়ে আলাদাভাবে বলতে হবে। দর কষাকষি এবং দর কষাকষি ছাড়া একটি নির্দিষ্ট দামে দ্রব্য বা সেবাটি ক্রয় বিক্রয় হয় তাকে বাজার বলা হয়। আচ্ছা, প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজারকে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে গিয়ে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো অপূর্ণ প্রতিযোগিতা অনেকে জিজ্ঞাসা করলে বলে যে হচ্ছে গিয়ে, যদি জিজ্ঞাসা করা হয় যে বাজার কত প্রকার, বলে পূর্ণ প্রতিযোগিতা এবং একচিটিয়া। অ্যাকচুয়ালি এটা রং। কারণ হচ্ছে গিয়ে বাজার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। এই অপূর্ণ প্রতিযোগিতা হচ্ছে গিয়ে আমার 8 প্রকার। অপূর্ণ প্রতিযোগিতা হচ্ছে আমাদের 8 প্রকার। কি কি? একচিটিয়া। তার মানে একচিটিয়া হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা প্রকার। একচিটিয়া বাজার, একচিটিয়া প্রতিযোগিতামূলক বাজার, দাম বৈষম্যমূলক একচিটিয়া, অলিগোপলি, দুইপলি, মনোপসনি, দ্বিপাক্ষিক একচিটিয়া বাজার। এর বাহিরে আর কোনো বাজার নেই। আজকের ক্লাসটা যারা কন্টিনিউ শেষ পর্যন্ত করবে, আমি আশা করি বাজার নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। আর এই বাজার থেকে যাদের বেস্টিক আছে, যে ইয়ারে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সে যাদের রয়েছে, এই বাজার থেকে প্রশ্ন হয় না এমন কোনো প্রশ্ন নয়। মানে বাজারকে বাদ দেওয়া যাবে না, বাজারকে বাদ দিয়ে প্রশ্ন করা ইম্পসিবল। অতএব বাজার থেকে এক সেট প্রশ্ন হবে, এটা মাস্ট। চোখ বন্ধ করে ধরে রাখতে পারো এক সেট, অথবা এক সেটের বেশিও হতে পারে। 25-30-এর মতো আসে অনেক সময়।
যদি নাও আসে তাও 16 নম্বরের জন্য একটা সেট প্রশ্ন হয়ে থাকে এই বাজার থেকে। অতএব খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই আজকের আলোচনাটা। আচ্ছা, এটা গেল আমাদের বাজারের প্রকার। এখানে আমি কিছু লিখে রাখছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ রেখার আকৃতি, যে আমরা বাজারটা পড়ব এক ছিটে এবং আর পূর্ণ প্রতিযোগিতা এবং এক ছিটে, এর ভিতরে আমাদের কয়েকটি রেখা সম্পর্কে আমাদের টোটালি কনসেপ্ট থাকতে হবে, নতুবা কিন্তু আমরা এখানে আটকে যাব। যেমন নাম্বার 1, এসি রেখা। এসি রেখাটা কী আকৃতির হয়? এসির পুনরূপ হচ্ছে অ্যাভারেজ কস্ট, মানে গড় খরচ। এই রেখাটা হচ্ছে আমাদের ইংরেজি অক্ষর ইউ আকৃতির নেই। কী আকৃতির নেই? ইউকে প্রথমে উপর থেকে শুরু হয়ে নিচের দিকে আসবে, কমতেছে কমতেছে একবারে। এই যে আমি যে একটা টান দিয়ে রাখছি, এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট, অর্থাৎ হচ্ছে সর্বনিম্ন বিন্দু। এই সর্বনিম্ন বিন্দুর পরে আবার উপর দিকে অর্থাৎ এসি বাড়তে থাকে। তাহলে এসির আকৃতিটা কি, বৈশিষ্ট্যটা কি? প্রথমে উপর থেকে কমতে থাকে, কমতে কমতে একবারে সর্বনিম্ন হয়, তারপর আবার সর্বনিম্ন হওয়ার পর আবার উপর দিকে বাড়তে থাকে। তাহলে এসির বৈশিষ্ট্যটা কি? যখন আমি বলবো এসি রেখা আঁকো, তখন চোখ বন্ধ করে মনে রাখবা যে হচ্ছে কি এসি রেখা ইউ আকৃতির নেই, ইউ আকৃতির নেই, শেষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এমসি রেখা। এমসির পুনরূপ হচ্ছে মার্জিনাল কস্ট, প্রান্তিক খরচ। প্রান্তিক খরচ রেখাটা কি? এই প্রান্তিক খরচ রেখাটা প্রথমে কমতে 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 সর্বনিম্ন হয়, পরে আবার উপর থেকে ডান দিকে হয়। এটা মনে রাখতে পারো। আমরা যে সঠিক চিহ্ন দিই, রাইট চিহ্ন, সঠিক চিহ্ন যে আমাদের রাইট চিহ্ন, এই রাইট চিহ্ন নিয়ে হচ্ছে গিয়ে এমসি রেখা। আমি কিন্তু যে পয়েন্টগুলো বলতেছি এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখো, যারা ক্লাসটা করতেছো, খাতা এবং কলম প্লাস হচ্ছে গিয়ে চাঁদা অথবা স্কেল রাখতে পারো, তাহলে সহজ হবে। আমি যখন বলবো আইকা ফেলবা। এমসি রেখার আকৃতি কি? ঠিক চিহ্ন নেই। আচ্ছা, এবিসি 3 নম্বর। এবিসি কি? এবিসির পুনরূপ কি? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনশীল খরচ। গড় পরিবর্তনশীল খরচ রেখাটাও আমাদের ইউ আকৃতির ন্যায় হয়, ঠিক আছে? প্রথমে কমতে থাকে, তারপর সর্বনিম্ন হয়, তারপর আবার বাড়তে থাকে। এটা গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে গড় আয় এবং প্রান্তিক আয় এবং দাম পরস্পর সমান হয়, এই জন্য ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম কি হয়? সমান হয়। আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য। এবং 5 নম্বর লিখে রাখছি যে একচিটিয়ার ক্ষেত্রে কিন্তু এআর এবং এমআর দুইটা ব্যতিক্রম হয়, অর্থাৎ দুইটা রেখা ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে দুইটা রেখা এক হবে, এবং একচিটিয়ার ক্ষেত্রে দুইটা রেখা ভিন্ন হবে। এবং এমআর যে হারে কমে, অর্থাৎ এই দুইটা রেখা উপর থেকে নিচের দিকে আসতেছে, মানে কি দুটোটাই কমতেছে, দুটোটাই হ্রাস পাচ্ছে। তবে এই এআরটা যে হারে হ্রাস পাচ্ছে, এআরটা যে হারে হ্রাস পাচ্ছে, এমআরটা তার চেয়ে বেশি হারে হ্রাস পাচ্ছে, এই জন্যে এআর এর নিচে অবস্থান করতেছে এমআর। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। এবার আর এক ক্লাসে তো সবগুলো আলোচনা করা পসিবল না, তবে আমি আজকে চেষ্টা করব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নিয়ে আমি শেষ করে দিতে। একদম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে যে কোনোভাবে প্রশ্ন আসুক, ঘুরাই আসুক, যে কোনোভাবে আসুক, যেন আনসার করতে পারো। আমি চেষ্টা করব আজকের ক্লাসে পূর্ণ প্রতিযোগিতার খুঁটিনাটি সব কিছু শেষ করার। আমাদের এই পূর্ণ প্রতিযোগিতা বলো এবং হচ্ছে একচিটিয়া বলো, যাই বলো না কেন, এই দুইটার ক্ষেত্রে কিন্তু ভারসাম্য শর্ত দুইটা। নাম্বার 1 সেটা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত কি? এমসি ইকুয়াল এমআর, অর্থাৎ প্রান্তিক খরচ এবং হচ্ছে গিয়ে কি প্রান্তিক আয় দুইটা পরস্পর কি হবে? সমান হবে। সমান কখনো হয়? দুইটা রেখা মনে রাখতে হবে, দুইটি রেখা পরস্পর তখনই সমান হয় যখন একটা আরেকটা রেখাকে পরস্পরকে ছেদ করবে, ছেদ করার বিন্দুতে দুইটা রেখা সমান, অথবা একটি রেখা আরেকটা রেখাকে যখন স্পর্শ করবে তখন ওই স্পর্শ বিন্দুতে দুইটি রেখা সমান। তার মানে এমসি রেখা এমআর রেখাকে হয় স্পর্শ করতে পারে অথবা কি করবে? আমাদের ছেদ করতে পারে। এগুলো আমরা এই পয়েন্ট একটা। নাম্বার 2 হচ্ছে গিয়ে এমসি গ্রেটার দেন এমআর। এমসি গ্রেটার দেন এমআর মানে হচ্ছে এমসি ডালটা এমআর এর ঢালের চেয়ে বেশি। ডাল মানে কি? এটা অনেকে বুঝতে সমস্যা হয়, তো আমি বাংলা লিখে রাখছি। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপর দিকে যাবে। এই দুইটা কন্ডিশন যেখানে ফিল আপ হবে সেখানে আমাদের ভারসাম্য অর্জিত হবে, হোক সেই বাজারটা একচিটিয়া অথবা হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতা। এতটুকু পর্যন্ত আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই জায়গাটা বুঝতে পারিনি, আর যদি বুঝে থাকো তাহলে সি লেখো অথবা ক্লিয়ার লেখো। আমি সবার কমেন্টের অপেক্ষায় আছি।
এতটুকু পর্যন্ত বুঝে থাকলে ক্লিয়ার লিখো, আমি মুছে ফেলবো, অথবা কেউ যদি দরকার লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। খুবই গুরুত্বপূর্ণ এগুলো এত স্পেসিফিকভাবে কিন্তু বইও বা কোথাও পাবা না, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু এগুলো আগে ক্লাসের আগে অনেক সময় লাগছে এগুলো গুছায় লিখতে, অতএব স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ও ডাল, ডাল মানে হচ্ছে গিয়ে পরিবর্তন। অনেকে ডাল বোঝে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট ডাল বোঝে না। ডাল বাই কি, আমি এক কথায় বলি, এটা মনে রাখো, খাতায় লিখে রাখো। ডাল মানে পরিবর্তন। ডাল মানে হচ্ছে গিয়ে কি পরিবর্তন, একটার পরিবর্তনের ফলে আর একটার পরিবর্তন কীরূপ হয়, এটা হচ্ছে ডাল। অনেকে ডাল বোঝে না, আরে ডাল কি, অনেকে মাস্টার শেষ করে বলছে ভাইবাতে এগুলোতে জিজ্ঞাসা করবে ডাল বলতে কি বুঝো। ভূমিয়কের পরিবর্তনের ফলে বা লম্বকের যে পরিবর্তন হয় তাকে এই পরিবর্তনটাকে বলা হয় ডাল, স্লুপ, বুঝছেন? আর সহজ কথা আরও বললে এমসি মানে কি, এমসি হচ্ছে এমআর থেকে বড়, অর্থাৎ এমআর থাকবেন, এমআর থেকে উপরের দিকে চলে যাবে এমসি, ঠিক আছে? এটা আমরা যখন যাব আলোচনা মূল চিত্রের মধ্যে যখন যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। আমি মুছে ফেলি, অনেক সময় লাগবে আজকের ক্লাসটা, ধৈর্য ধরে থাইকো, সাথে মুছে ফেললাম। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে খাতায় লিখে রাখতে পারো তোমরা, পুনঃপ্রতিমূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। যদি এই প্রশ্নটা আসে যে পুনঃপ্রতিমূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন ক্রিয়েট হবে, ঠিক আছে? এই প্রশ্নটা থেকে যারা পারবা এখান থেকে 8-9টা প্রশ্ন সলভ করা যাবে, ঠিক আছে? কিভাবে করতে হয় আমরা দেখি। 8-9টা প্রশ্ন কেউ যদি না বুঝো তাহলে আলাদা আলাদা করে পড়তে হবে, ও এটা এরকম 8টা পাবে। যদি এটা বুঝো তাহলে কিন্তু 8-9টা প্রশ্ন এটা থেকে সলভ করতে পারবা। দেখো কিভাবে। তো আমাদের কি বললাম, পুনঃপ্রতিমূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো। স্বল্পকাল বলতে কি, এই স্বল্পকাল বলতে হচ্ছে কি আমাদের এমন একটা সময়, কাল কিন্তু দুইটা হয়, ঠিক আছে? একটা হচ্ছে স্বল্পকাল আর হচ্ছে দীর্ঘকাল, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে আমাদের যেভাবে স্টার্ট করতে হবে, আগে সংজ্ঞা দিতে হবে। পুনঃপ্রতিমূলক বাজার একটা এন্ট্রি দিতে হবে, লেখার মধ্যে খাতার মধ্যে লিখবে একটা এন্ট্রি, যে বাজার অসংখ্য বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে এই বাজারকে, এবং সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হয় এই বাজারটাকে পুনঃপ্রতিযোগিতামূলক বাজার বলা হয়, ঠিক আছে? এই স্বল্পকালে কিন্তু ফার্মের 2 ধরনের খরচ বহন করতে হয়। কয় ধরনের, এইভাবে এন্ট্রি দেবে। স্বল্পকালে একটি ফার্মের 2 ধরনের খরচ বহন করতে হয়, একটা হচ্ছে স্থির খরচ আর হচ্ছে পরিবর্তনশীল খরচ, ঠিক আছে? স্থির খরচ কোনটা, মনে করো তুমি একটা ফার্ম দিছো বা দোকান দিছো, তুমি এই দোকানের ভাড়া যে দিতেছো দোকানের মালিকে, এটাকে বলা হয় স্থির খরচ। আর পরিবর্তনশীল খরচ কোনটা, ওই তুমি কর্মচারীর যে মজুরি দিতেছো, তারপর হচ্ছে গিয়ে কাঁচামাল এগুলো কিন্তু সেগুলোকে বলা হয় পরিবর্তনশীল খরচ। তো স্বল্পকালে হচ্ছে কি আমাদের একটা ফার্ম বা একজন বিক্রেতার পক্ষে বা একটা ফার্মের পক্ষে হচ্ছে গিয়ে স্থির খরচটাকে পরিবর্তন করা যায় না, অর্থাৎ সে উৎপাদন না করলেও কিন্তু কি করতে হয়, তাকে স্থির খরচে পণ্যটা বহন করতে হয়। যেমন প্যান্ডামিকের সময় যারা দোকানপাট ছিল তারা কিন্তু প্রোডাকশন করতে পারে নাই, কিছুই করতে পারে নাই, তারা কিন্তু উৎপাদন টোটালি বন্ধ ছিল, তাহলে তাদের পরিবর্তনশীল খরচটা 0 ছিল, পরিবর্তনশীল খরচ ছিল না। তখন কি খরচ ছিল, তখন ছিল সে স্থির খরচ, যেমন রুমের ভাড়া দেওয়া লাগতো, এটাকে বলা হয় স্থির খরচ। তো এই স্বল্পকালে স্থির খরচকে পরিবর্তন করা যায় না, এই যায় না বিদায় অনেক সময় দেখা যায় ফার্মের লোকসানের সম্মুখীন হতে হয়। কি হতে হয়, ফার্মের লোকসানের সম্মুখীন হতে হয়। তো এটা এরকমভাবে দেওয়ার পরে দেবা অনুমতি শর্ত। অনুমতি শর্ত কি,
অনুমিত শর্ত হচ্ছে এই বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য থাকবে, তারপর বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার কি পূর্ণ জ্ঞান থাকবে এরকমভাবে। তারপর হচ্ছে অবাধে প্রবেশ এবং প্রস্থান যে কেউ করতে পারবে, এরকমভাবে অনুমিত শর্ত দিয়ে তারপর লিখবা হচ্ছে গিয়ে ভারসাম্য শর্ত। এন্ট্রি এগুলো পয়েন্ট দিতে হবে যে ভারসাম্য শর্ত কীভাবে লিখছিলাম আমরা এখানে লিখছিলাম না ভারসাম্য শর্ত। ভারসাম্য শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি আমাদের 1 নম্বর ছিল কি MC ইকুয়াল MR, 2 নম্বর ছিল হচ্ছে গিয়ে MC রেখা বড় অর্থাৎ MC ডাল বড় MR। বাংলায় বললে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা কন্ডিশনে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর লিখতে হবে স্বল্পকালে একটা পয়েন্ট দেবে এরকমভাবে পয়েন্টগুলো, যে স্বল্পকালে একটি ফার্ম 3টা অবস্থার সম্মুখীন হয়। কয়টা অবস্থার সম্মুখীন? 3টা অবস্থার সম্মুখীন হয়। সে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার সে লোকসানের সম্মুখীন হতে পারে। 3টার সম্ভাবনাই রয়েছে। এই জন্যে সেটা বাজারটা হোক পূর্ণ প্রতিযোগিতা হোক অথবা একচিটিয়া হোক, যাই হোক না কেন, স্বল্পকাল যখন বলবে ওই ফার্মটা সেটা একচিটিয়া হোক অথবা পূর্ণ প্রতিযোগিতা হোক, হোয়াট এভার 3টে অবস্থার সম্মুখীন হয়। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, সে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে অথবা লোকসানের সম্মুখীন হতে পারে। তেমনিভাবে আমাদের পুনর্জনক বাজার স্বল্পকালীন ভারসাম্য বলে 3টা অবস্থা হয়ে যাবে, একটা হচ্ছে স্বাভাবিক, অস্বাভাবিক, একটা লোকসান। তোমরা যেন সহজে বুঝতে পারো এই জন্যে 3টা চিত্র এই পাশাপাশি অঙ্কন করব, কিন্তু তোমরা পরীক্ষার হলে আগে লিখবা স্বাভাবিকের বর্ণনা দিবা, তারপর স্বাভাবিকের চিত্র দিবা, চিত্রর হচ্ছে বর্ণনা দিবা, তারপর হচ্ছে অস্বাভাবিক লিখবা, তারপর অস্বাভাবিক চিত্র লিখবা, বর্ণনা দিবা, 1 বাই 1 লিখবা। কিন্তু আমি বোঝার সুবিধার্থে এই জন্য আমি একসাথে 3টা চিত্র আঁকতেছি। এই চিত্র নিয়ে অনেকের সমস্যা, আমি আশা করি, বিশ্বাস করি আজকের ক্লাসটা দেখার পর থেকে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। এই চিত্র ভুলে যায় এবং চিত্র না বললেও অ্যাকুরেসি হয় না, অ্যাকুরেসি না হলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। এই পয়েন্টগুলো আছে, কিছু পয়েন্ট আছে, হ্যাঁ, কি পয়েন্ট, এই চিত্রের কি পয়েন্ট আছে, এই কি পয়েন্ট যদি টু দ্য পয়েন্ট না হয় তাহলে তুমি মার্কস জীবনও পাবা না। পাবা ঠিক আছে, কিন্তু অল্প পাবা। যদি কি পয়েন্টগুলো রাইট হয় তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা। তো আমরা স্টার্ট করি। 1 নাম্বার, স্বাভাবিক মুনাফা। আমি 3টা এখানে লিখে ফেলি আগে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। অস্বাভাবিক মুনাফা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমার একটু জানায় তো, আমি দেখতে পাচ্ছি না, আমার হাতে ফোন নাই। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা একটু জুম আউট জুমিং হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, খুবই মনোযোগ দিও ভাই। এই যাই করো না কেন, 7 কলেজ, বিশেষ করে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দেখতেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, বিশেষ করে 7 কলেজ যারা আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বন্ধুবান্ধব আছে কমেন্ট সেকশনে হচ্ছে গিয়ে মেনশন করে দাও যেন দেখে। এখান থেকে আমি বলে দিলাম, লিখে রাখো, একটা প্রশ্ন হবে, সেটা তুমি ফার্স্ট ইয়ারে হয়ে থাকো, সেকেন্ড ইয়ারে হয়ে থাকো, মাস্টার্সের হয়ে থাকো, অথবা অন্যান্য ডিপার্টমেন্টে হয়ে থাকে, যেমন ফিনান্স ডিপার্টমেন্ট আছে, আদার্স যে ডিপার্টমেন্টগুলোতে এই মাইক্রোটা রয়েছে, এখান থেকে একটা সেট প্রশ্ন হবে বাজার থেকে। স্কেল নিবা, স্কেল নিয়ে এই লম্বককে দিবা একটা টান, তারপর ভূমিয়ককে, লম্বককে, ভূমিয়ককে, লম্বককে, ভূমিয়ককে। আমার সাথে সাথে যদি খাতা কলম থাকে তাহলে আঁকতে পারো, তাহলে ইজি হয়ে যাবে বিষয়টা আরও।
তিনোটা চিত্রের মধ্যে কিন্তু সেম সেম আমি আঁকলাম, এখনো কোনো পরিবর্তন নেই। আমরা ভূমিকে দিব পরিমাণ পরিমাণ পরিমাণ, আর লম্বকে আমরা এক একটা নাম দিব। তো আমরা কি আঁকতেছি বলো তো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি কিন্তু প্রথমে শুরুতে কিন্তু এদিকে কিছু লিখে রাখছিলাম, কিছু রেখা, যে রেখাগুলো আমাদের এখন কাজে লাগবে। যে এসি রেখা কী আকৃতির হয়, এমসি রেখা কী আকৃতির হয়েছিল, এবিসি রেখা কী আকৃতির হয়েছিল, পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে এ আর এম আর দাম রেখা কী আকৃতির হয়েছিল, এগুলো মনে আছে? এগুলো কিন্তু এখন কাজে লাগবে। যেমন পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, সবগুলোতেই পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর। দেখো তো তিনোটা কিন্তু সেম, তিনোটার মধ্যে কিন্তু এখনও কিন্তু পার্থক্য সৃষ্টি হয় নাই, ঠিক আছে? এখনও পার্থক্য সৃষ্টি হয় নাই। কীভাবে আঁকতে হয় চিত্র, চিত্র নাকি ভুলে যায়? চিত্র কখনো ভুল হওয়ার কথা না, যদি তুমি টু দ্য পয়েন্ট যদি সামারি বুঝো তাহলে কখনো ভুল হওয়ার কথা না, আমার মতে আর কি। আচ্ছা, এইগুলো আঁকলাম। তার মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এখানে এদিকে লিখছিলাম মনে আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, অর্থাৎ গড় আয় প্রান্তিক আয় এবং দাম পরস্পর সমান হয়, এই জন্য ভূমিঅক্ষর সমান্তরাল হয়েছে রেখাটা, ঠিক আছে? ভূমিঅক্ষর সমান্তরাল। আচ্ছা, এবং আরেকটা রেখা আঁকতে হবে, তার নাম হচ্ছে গিয়ে এমসি রেখা। কী রেখা? এমসি রেখা। এমসি রেখা বইয়ের মধ্যে এসএমসি দেখবা, হ্যাঁ, এসএমসি। এসএমসি মানে হচ্ছে এসতে হচ্ছে শর্ট, মানে স্বল্পকালিক, ঠিক আছে? স্বল্পকালিক। এসএমসি লিখলাম। আমি কি বলছিলাম যে এমসি রেখা কি আকৃতির? যে রাইট চিহ্ন আছে না, রাইট চিহ্ন, রাইট চিহ্ন নেই, যে রাইট চিহ্ন, ঠিক আছে? এখন এইখানে দেখো এই যে এই রেখাটা, এই রেখাটাকে বলা হয় দাম রেখা, গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা, তিনোটাকে। এই এমসি রেখা ভারসাম্য শর্ত কী ছিল? এই এমসি রেখা এম আর রেখাকে পরস্পরকে ছেদ করবে, এই যে দেখো, এবং এক নাম্বার এবং দুইটা সমান হবে, এবং 2 নম্বর পয়েন্টটা ছিল এমসি রেখা এম আর রেখা থেকে বড় হবে। বাংলায় কথাই বলছিলাম যে এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে চলে যাবে, রাইট? তার মানে দেখো এই যে এমসি রেখাটা নিচের দিক থেকে ছেদ করে এই এম আর রেখাকে, এই যে এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে চলে গেছে। এই রেখাটাকে বলা হয় এ আর রেখা, এম আর রেখা, দাম রেখা। এই এমসি রেখাটা নিচের দিক থেকে ছেদ করছে, ছেদ করে উপর দিকে চলে গেছে, তার মানে পরস্পরকে এখানে ছেদ করছে। এটা নিচে না যোগ করো, যোগ করলাম। আমি বলছিলাম যে পরস্পর দুটি রেখাকে ছেদ করলে এখানে সমান হয়, এবং 2 নম্বর কথা কী ছিল? এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপর দিকে চলে যাবে। তার মানে এই দুইটা কন্ডিশনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল আপ হয়েছে। এই ই বিন্দুতে উভয় রেখা ফিল আপ হয়েছে। আর একটা রেখা আঁকতে হবে, তার নাম কি? এসি রেখা। একটা জিনিস মনে রাখবেন যে আমরা স্বাভাবিক মুনাফা কখন হবে? এই স্বাভাবিক মুনাফা হবে সবসময় মনে রাখবেন এসি এবং এর মধ্যে তুলনা করে আমাদের বলতে হবে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক, এটা লোকসান। অর্থাৎ তুমি মনে করো একটা ফ্যাক্টরি দিছো, তোমার অনেকগুলো ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের মধ্যে একটার মধ্যে লোকসান হতে পারে, একটার মধ্যে লাভ হতে পারে, একটার মধ্যে অনেক লোকসান। তখন তুমি যেটার মধ্যে লোকসান হতে এটা কি বন্ধ করে দিবা? আউটলেটটা বন্ধ করবে না। কারণ কেন? তোমার এভারেজে কি হয়? কস্টিং হিসাব করবা, এভারেজ আয় হিসাব করবা। তার মানে সব কিছু হিসাব করা হয় টোটাল দিয়ে নয়, সব কিছু হিসাব করা হয় ফার্মের আয় ব্যয় হিসাব করা হয়, তোমার হচ্ছে গিয়ে লোকসান হচ্ছে নাকি লাভ হচ্ছে, সবগুলো হিসাব করা হয় গড় দিয়ে, সেটা গড় খরচ এবং গড় আয়। তার মানে আমরা বলতে পারি এই স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, লোকসান তিনোটাই চিত্র ডিপেন্ড করবে এসি এবং এয়ারের মধ্যে। কিসের মধ্যে? এসি এবং এয়ার মধ্যে। আমি স্বাভাবিক আঁকতেছি মানে কি? এসি আর এয়ার কী হবে? পরস্পর সমান হবে, এসি আর সমান হবে। আমি এখানে উপরে লিখে দিই, স্বাভাবিকের ক্ষেত্রে এসি আর কি? এয়ার পরস্পর সমান হবে। যখন অস্বাভাবিক হবে তখন এসি রেখা থেকে এয়ার রেখা বেশি হবে, এয়ার রেখা বড় হবে, ঠিক আছে? আর যখন লোকসান হবে তখন হচ্ছে কি আমাদের গড় খরচটা বেশি হবে আর গড় আয়টা কম হবে। এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে এখনগুলো লিখলাম যে এসি আর এয়ার,
এসি যদি এয়ারের সমান হয় তাহলে স্বাভাবিক মুনাফা, এখানে লাভ খরচ হয়েছে 100 টাকা, তার গড় আয় হয়েছে 100 টাকা, তার মানে এখানে কোনো নাই, এটা স্বাভাবিক মুনাফা। গড় খরচ হচ্ছে গড় আয় যদি বেশি হয় এটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। মনে করো খরচ হয়েছে 100 টাকা, সে গড় খরচ আর তার গড় আয় হচ্ছে 500 টাকা, তার মানে কি খরচ 100, 500 দাম 400 টাকা লাভ, এখানে অস্বাভাবিক মুনাফা। আর লোকসান কখন? যখন খরচ হয়েছে মনে করো 100 টাকা, তার গড় খরচ আর গড় আয় হচ্ছে কি মনে হয় 50 টাকা, তার মানে কি সে এখানে লোকসানের সম্মুখীন হচ্ছে। এখন দেখো এখানের মধ্যে এয়ার কিন্তু অলরেডি আঁকা আছে আমাদের, এই যে এয়ার আঁকা আছে, তার মানে আমার দরকার হচ্ছে গিয়ে কি এসি আঁকা। এখন এসিটা কোথায় আঁকবো? এই পয়েন্টটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কি পয়েন্ট, চিত্র আঁকার কি পয়েন্ট হচ্ছে এটা। এসিটা কোথায় আঁকবো? আমরা কিন্তু জানি যে এসি রেখা হচ্ছে এইরকম ইউ আকৃতির নেই, একটু আগে পরে আসে, প্রথমেই শুরুতেই এসি রেখা হচ্ছে ইউ আকৃতির, এবং এসির যে সর্বনিম্ন বিন্দু রয়েছে সেই সর্বনিম্ন বিন্দু দিয়ে কিন্তু একটা রেখা ছেদ করে, বলো তো কে? এমসি রেখা। তাহলে নোট করে লিখতে পারো খাতার মধ্যে যারা লিখতেছ, যে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করে, এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করে। এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি পরীক্ষায় লিখো, কেউ যদি মনে করো এমসি রেখাটা যদি এদিকে যাওয়ার কথা, হ্যাঁ এদিকে যাওয়ার কথা, এটা মনে করো এমসি রেখা, কেউ এদিকে যাওয়ার কথা প্রপারলি, কিন্তু কেউ যদি মনে করো এসি রেখাটা এরকম আঁকে, এই যে এসি রেখা আঁকছে আর এমসি রেখাটা যদি এদিকে দেয়, এই যে এমসি, তাহলে কিন্তু ভুল, সে কিন্তু নাম্বার যদি মনে চায় দিতে পারে এক্সামিনে, নাও দিতে পারে, এটা স্যারের উপর ডিপেন্ড করবে। কারণ এসি রেখার সর্বনিম্ন বিন্দু এই জায়গায়, তোমার এমসি রেখা এইদিকে যাবে, কিন্তু তুমি নিছো কোন দিকে? এদিকে নিছো, তার মানে কি তোমার এটা রাইট হয়েছে? রাইট হয় না। এই পয়েন্টগুলো হচ্ছে কি পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। তার মানে আমরা স্বাভাবিক মুনাফা আঁকতেছি, স্বাভাবিক এর ক্ষেত্রে এসি আর এয়ার সমান হয়, তাহলে এয়ার রেখা কোথায় আছে? এই যে এয়ার রেখা ভূমিঅক্ষের সমান্তরাল, তার মানে এসি রেখাটা কোথায় আঁকতে হবে? এসি রেখা আঁকতে হবে এই বিন্দুতে, ভারসাম্য বিন্দুতে স্পর্শ করালেই এই ভারসাম্য বিন্দুতে এয়ারও আছে, তখন যখন এসি রেখা যখন স্পর্শ করবে, আর স্পর্শ করবে দুইটা রেখায়, আর দুইটা রেখায় স্পর্শ করা মানে কি দুইটা রেখা সমান, তার মানে আমাদের কন্ডিশন ফিল আপ হয়ে গেছে। খুবই সিম্পল। তাহলে কীভাবে আঁকবা? এই যে দেখো কীভাবে, কেউ ছাদা দিয়েও আঁকতে পারো, ছাদার সর্বনিম্ন বিন্দুটা এখানে বসাবা, দেন এইভাবে আঁকে ফেলবে। আর যদি ফ্রি হ্যান্ডে আঁকতে চাও এইভাবে আঁকবা, উপর থেকে আনবা, এই যে এখানে না এতটুকু না থামবা, এখানে এই যে আমাদের এখানে টাচ করার কথা ভারসাম্য বিন্দুতে, এখানে টাচ, এই বিন্দুতে টাচ করার পরে এখন উপরের দিকে টাচ করে ফেলছে, এখন উপরের দিকে উঠায় ফেলবা, শেষ। এই তো শেষ, এই তো এসি শেষ। এখানে কিউর পরিমাণ কিউ নট, এখানে পি, শেষ। এই তো অঙ্কন হয়ে গেছে। এখন যদি বর্ণনা দাও, বর্ণনাটা আমরা একটু পরে দিচ্ছি, নাকি দিয়ে দিব? বর্ণনাটা দিয়ে দিই। বর্ণনা আমরা দিব হচ্ছে কি এইভাবে, যে ভূমি অক্ষের থেকে এক দ্রব্য, আচ্ছা এটা পরে দিই, আগে সবগুলো একসাথে এঁকে ফেলি, তারপর বর্ণনা দিব। এখন আমরা কি আঁকবো? অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা মানে কি? আমার খরচ হচ্ছে 100 টাকা, গড় খরচ হচ্ছে, অর্থাৎ এসি হচ্ছে 100 টাকা, আর গড় আয় মানে এয়ার হচ্ছে গিয়ে 500 টাকা। তার মানে কি এয়ারটা বেশি, এসিটা কম। আর রেখার ক্ষেত্রে এটা হিসাব করলে এসি থাকবে এয়ারের নিচে, এসি যদি থাকে এখানে, আর সরি এয়ার থাকে যদি এখানে, এসি থাকবে নিচে, তার মানে হচ্ছে এয়ার থাকবে উপরে আর এসি থাকবে নিচে। অলরেডি আমাদের এয়ার কিন্তু আঁকা আছে, তার মানে আমাদের কি আঁকতে হবে? এসি আঁকতে হবে। এসিটা কোথায় আঁকবো? এই এয়ারের নিচে, শেষ। তো প্যাচ লাগে কেন? এই কারণে প্যাচ লাগে, এইসব করে করে কি পয়েন্টগুলো তোমার বাইর করতে হবে, চিত্র কি পয়েন্টগুলো আগে বাইর করতে হবে, যে কোনটা কিভাবে হবে, তাহলে আর প্যাচ লাগবে না, ঠিক আছে? তার মানে এসিটা কোথায় হবে? নিচে। এখন আঁকে ফেলো। তাহলে ভারসাম্য অর্জন হয়েছিল এখানে, ঠিক আছে? এখানে এটা আমরা নিচে আনবো, নিচে আনার পরে আমরা এখানে এসি আঁকবো। এসিটা কোথায়? খেয়াল রাখতে হবে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে। আমরা চিত্রটা সহজ করার জন্য এমসিটা আগে এঁকে ফেলছি। এখন আমাদের কি করণীয়? এসি আঁকতে হবে। এসিটা এই যে দেখো, এখান থেকে মনে করো, বা এখান থেকে যেখান থেকে নাও, এখান থেকে যে কোনো জায়গাতে নাও, সমস্যা নয়। মনে করো এখান থেকে আমরা আঁকলাম, এই যেখানে টাচ করছে, টাচ করার পরে উপরে দিয়ে উঠায় ফেলবা, শেষ। এই যে এসি হয়ে গেছে। এই যে আমাদের ভারসাম্যর যে লাইনটা আছে না, এই লাইনটা ভূমিকে যে যোগ করছিলাম, এখানে যে দেখো টাচ করছে, এটা এখানে এনে যোগ করবা, শেষ। এখানে কিউ নট, শেষ।
উপরেটা ছিল পি, এটা মনে করো এটা P1 দিয়ে দো। এখানে দেখো একটা টাচ করছি, এটার নাম দো এফ, এখানে একটা টাচ করছি, এখানে একটা ই দিলাম, শেষ। বর্ণনাগুলো পরে দিচ্ছি, আগে আমরা এক্স্যাক্টলি চিত্রগুলো অঙ্কন করে নিই, তারপর বর্ণনা এক এক করে দেব। বর্ণনা মুখস্থ করার কোনো দরকার নাই, আমি বললে আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন কিসের চিত্র আঁকবো? লোকসান। তো চিন্তা করো তো, লোকসানের চিত্র রাখবো আমি। তো লোকসান মানে কেন হইতেছে? কারণ এখানে এসি বেশি, গড় খরচ বেশি, গড় আয় কম। তার মানে এসি উপরে থাকবে, কার উপরে? এয়ারের উপরে থাকবে। এখানে যেমন এই যে এয়ারের নিচে রেড লাইনটা হচ্ছে এসি, আর কালো যে দাগটা হচ্ছে এয়ারের নিচে আছে এসি। এসি নিচে আছে মানে কি? এসি মানে গড় খরচ কম, এয়ার উপর আছে মানে গড় আয় বেশি, এজন্য এখানে অস্বাভাবিক মনে হচ্ছে। আর এখানে হচ্ছে লোকসান। লোকসান কেন হবে? কারণ গড় খরচ বেশি আর গড় আয় কম, তার মানে গড় আয় রেখা থেকে এসি রেখাটা উপরে থাকবে। এইভাবে বিশ্লেষণ করে পড়লে রে ভাই জীবনও ভুল হবে না। আমি বলতে পারি, আমার আত্মবিশ্বাস আছে যে এইভাবে যদি তুমি কি পয়েন্টগুলো মনে রাখতে পারো, তাহলে তোমার কখনোই ভুল হওয়ার সম্ভাবনা 0%। ঠিক আছে, তার মানে এখানে আমার এসি আঁকতে হবে। এসিটা কোথায় আঁকবো এখন বলো তো? এসিটা কোথায় আঁকবো? এখন এখানে আঁকার সময় একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি একটু এই 2-4টা কথা বলতে হবে এক্সট্রা। এখানে লোকসান হচ্ছে, তো আমরা এটা কোন কাল? স্বল্পকাল। স্বল্পকালে কি থাকে? স্বল্পকালে স্থির খরচ থাকে, আর একটা কী খরচ থাকে? পরিবর্তনশীল খরচ থাকে। অর্থাৎ তোমরা সবাই অবগত আছো যে টিসি মানে হচ্ছে গিয়ে টিবিসি প্লাস টিএফসি, অর্থাৎ টোটাল কস্টটা হচ্ছে গিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ দুইটাকে যোগ করে আমরা টোটাল কস্টটা পাই। কিন্তু আমরা কি এখানে টিসি, টিবিসি, টিএফসি নিয়ে আলোচনা করতেছি? টোটালটাকে নিয়ে আলোচনা করতেছি নাকি গড় নিয়ে? অবশ্যই গড়। তার মানে কি এগুলোকে ভাগ করবা, এই টিসির জায়গায় টিসিরে গড় মানে গড় করলে কী হবে? এসি হয়ে যাবে। আর টিবিসিরে যদি আমরা গড় করি তাহলে কী হয়ে যাবে? এবিসি হয়ে যাবে। টিএফসিরে যদি আমরা গড় করি এএফসি হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছি? তার মানে এসি, এবিসি প্লাস এএফসি, তার মানে আমরা এসি পাবো, এবিসি প্লাস এএফসি, এই দুইটাকে যদি যোগ করি তাহলে এসি পাবো। তাহলে কি পাবো? এসি পাবো। আচ্ছা, এর ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, এই লোকসানের ক্ষেত্রে দুইটা রেখা নতুন আঁকতে হবে। একটা রেখা নতুন, এসি তো আমাদের আঁকতেই হবে, আরেকটা রেখা আঁকতে হবে, সেটা কি? এবিসি আঁকতে হবে। কি আঁকতে হবে? এবিসি আঁকতে হবে। এবিসিটা আঁকতে হবে আমাদের। এখন এবিসিটা কোথায় আঁকবো? এবিসিটা কোথায় আঁকতে হবে? এবিসিটা হচ্ছে আঁকবো আমাদের এর নিচে। এই পয়েন্টগুলো মানে লিখে রাখতে পারো, যাদের খাতা আছে, যে লোকসানের সময় একটা অতিরিক্ত রেখা আঁকতে হবে, সেটা কি? এবিসি রেখা। আর বাকিগুলো সেম, এটার মতোই, দুইটার মতোই। এবিসিটা আঁকতে হবে। এবিসিটা কোথায় আঁকবো? এয়ার রেখার নিচে, এয়ার রেখার নিচে। আর এসিটা কোথায় হবে? যেহেতু লোকসান হচ্ছে তার মানে অবশ্যই এয়ারের উপরে হবে। ঠিক আছে, আর এক্সট্রা কথা আমরা পরে একটা প্রশ্ন আছে ওইটাতে বলবো কেন এসি হয়েছে। আপাতত এতটুকুই রাখো যে এখানে হচ্ছে এসি আঁকতে হবে, তারপর কি আঁকতে হবে? এবিসি আঁকতে হবে। এখন আমাদের এখানে ভারসাম্যযুদ্ধ হয়েছিল, এখানে হ্যাঁ ভারসাম্যযুদ্ধ হয়েছিল। এখন এসিটা কোথায় আঁকবো? এয়ারের উপরে। এয়ারের উপরে কোথায়? এই যে এটার, এখানে মনে করো ই বিন্দু এটার উপরে। এখন এখানে কোথায়? এখানে মনে করো আনটাচ করে যে কোনো জায়গায়, এই যে ইএমসি রেখাটা টাচ করছে সর্বনিম্ন বিন্দু, এখন উপরের দিকে উঠাইলাম, শেষ এসি। ঠিক আছে, এখন দেখো এই যে ভারসাম্য বিন্দু ছিল না এটা, এখন খরচটা বের করার জন্য এই রেখাটা উপরের দিকে নিয়ে টাচ করাবো। এই যে টাচ করালাম, টাচ করার পর আমরা এই রেখাটা এদিকে না যোগ করে দেব, শেষ। ঠিক আছে, এই তো এসি এখানেও আছে, এসি এখানে, সব এখানে যে যা যা আছে সব রেখাগুলো এখানেও আছে। ঠিক আছে, শুধু লোকসানের ক্ষেত্রে একটা অতিরিক্ত রেখা আঁকতে হবে, তার নাম এবিসি। আর আমি কিন্তু এইদিকে দেখাইছিলাম ক্লাসের শুরুতেই যে কয়েকটি রেখার আকৃতি, এবিসি রেখাটার আকৃতিটা দেখাইছিলাম ইউ আকৃতির ন্যায়, মনে আছে? মনে আছে? এবিসি রেখাটা কি আকৃতি ছিল? ইউ আকৃতির ন্যায়, ইউ আকৃতির ন্যায় ছিল। ঠিক আছে, তার মানে কোথায় হবে এবিসিটা? এবিসিটা কোথায় হবে? এই কি পয়েন্ট, এগুলো কি পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। এবিসিটা হবে এর নিচে, এবং এবিসির সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করবে। ঠিক আছে, আমরা এবিসিটা আঁকি। কোথায়? এই যে এমসি রেখা কোথায়? এই যেখানে, এই যে এমসি রেখা এই দিকে গেছে, আমরা এবিসিটা আঁকবো। উপর দিক থেকে আসবে, নিচের দিকে ছেদ করছে, এখন আবার উপর দিকে চলে যাবে, এটার নাম হচ্ছে এবিসি। দেখো আমাদের এখানে এই রেখাটা
এখানে টাচ আমাদের এই লাইনটাকে বাজারের যে লাইনটা আছে না, এটাকে এই এবিসি রেখাটা এখানে কী করছে, ছেদ করছে, এটাই না আমাদের এখানে না যোগ করে দিবা। ঠিক আছে, অনেকে বলতে পারো যে এটার নিচ দিয়ে যাবে নাকি, এই সাবধান, এবিসির নিচে দিয়ে কিন্তু যাবে না, এবিসির উপর দিয়ে যাবে। হয় যদি তোমার রেখাটা আঁকতে যদি একটু ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট মানে একটু চ্যাপটা হয়ে যায়, তাহলে এটার উপর দিয়ে যাইতে পারে, উপর দিয়ে যাওয়া নিবা না। ঠিক আছে, উপর দিয়ে নেওয়ার চেষ্টা করবে না, যেন এটার উপর দিকে থাকে, যেখানে টাচ করছে এমসি রেখার এবিসিটা এটার উপর দিকে যেন যায়, এই দিকে খেয়াল রাখবা। আর বাকিগুলো সেম, এখানে দিলাম আমরা পি, এখানে পি, এখানে আমরা দিলাম 1, এখানে 2, এখানে 3। এখন বিন্দুগুলো দিয়ে দেও, নাম দেও, এখানে করছি, এখানে অ্যাপ দেও, এখানে ই আছে, এখানে আমরা জি দিলাম, শেষ। এই তো হয়ে গেছে। এখন আমরা এক এক করে বর্ণনাতে চলে যাব। ঠিক আছে, সব দিকে পরিমাণ, এদিকে কি পরিমাণ, আর লম্বকে কি, লম্বকে আমি আর লিখতেছি না, সময় চলে যাবে। লম্বকে হচ্ছে দাম, পরিমাণ, গড় আয়, প্রান্তিক আয়, গড় খরচ, প্রান্তিক খরচ। এদিকে তোমরা কি করবা, এত লেখা তো আর দেওয়া যাবে না, তোমরা সংক্ষেপে দেওয়া লাগবা, যে এইভাবে, যে আমি দেখাই দিই, একটা দেখাই দিই, পি, এসি, এমসি, এয়ার, এরকমভাবে দিয়ে দিবা। ঠিক আছে, এই লম্বকে, আর এদিকে দিবা পরিমাণ, এদিকে দিবা পরিমাণ, আর এদিকে দিবা কি, দাম, গড় আয়, এয়ার, এমআর, এবিসি, এসি, এমসি, শেষ। ঠিক আছে, ওকে, আমরা বর্ণনাতে চলে যাব। এই প্রশ্নটা আমি যেভাবে বর্ণনা দিতেছি এইভাবে বর্ণনা দিবা, তাহলে 16 নম্বরের জন্য যদি আসে 16 নম্বর পাবা, একদম 16 নম্বর পাবা, যেভাবে বর্ণনা দিতেছে এবং চিত্রগুলো যেভাবে আঁকতেছি। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে চলে যাই। আমরা জানি মুনাফার সূত্র কি, মুনাফার সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস কি, টিসি। তার মানে হচ্ছে গিয়ে আমাদের টিআর লাগবে আর টিসি লাগবে। এই টিআর যদি পেয়ে যায় আর টিসি যদি পেয়ে যায়, এটা দুইটার পার্থক্য, অর্থাৎ বিয়োগ করলে আমি কিন্তু মুনাফা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখি আমরা আগে টিআরের সন্ধান করি, টিআর। তাহলে এটা মুছে ফেলে, আমাদের জায়গার নিচে আবার দেখা যাবে না, টিআর আগে কি ফেলি, টিআর ইকুয়াল মান কি, টিআরের সূত্র কি, টিআর মান কি, টোটাল রেভিনিউ। মোট আয়ের সূত্র কি, পি ইন্টু চলক, গড় আয় ইন্টু চলক। এখন বলতে পারো যে এটা বুঝলাম না, উদাহরণ দিয়ে তাহলে মনে রাখবা। মনে করো আমি 5টা কলম উৎপাদন করছি, এই 5টা কলমের দাম, এক একটা কলম আমি বিক্রি করছি 10 টাকা করে। কত টাকা করে, 10 টাকা করে। কয়টা কলম, 5টা কলম। আমি যদি বলি তোমার টোটাল রেভিনিউ, টোটাল সেল হয়েছে কত টাকা, তুমি কি করবে, 5 ইন্টু হচ্ছে 10, তাহলে কত টাকা, 50। তার মানে এই 50 টাকা হচ্ছে টোটাল রেভিনিউ, মানে টোটাল আয়। এটা কিভাবে পাইছো, তুমি পরিমাণকে প্রাইস দ্বারা কি করছো, গুণ করছো, মাল্টিপ্লাই করছো, হয়ে গেছে টিআর। তার মানে এখানেও সেম কাহিনী, টিআর মানে হচ্ছে গিয়ে গড় আয় ইন্টু অর্থাৎ পরিমাণ। এখন বলতে পারে এয়ার লেখছেন কেন, প্রাইস লেখলেন না কেন, বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, আর পূর্ণ প্রতিযোগিতা আমরা জানি দাম, গড় আয়, প্রান্তিক আয় সব সমান হয়। এই জন্য এই যে পি, এয়ার, এমআর পরস্পর সমান, তাহলে পি লেখলে যে কথা, এয়ার লেখলে এক কথা, এমআর কি একই কথা, সেমই কথা। বুঝতে পারছি আশা করি। এয়ার দেখো, এখন এদিকে খেয়াল রাখতে হবে, আমরা এয়ার বের করব এয়ার রেখা থেকে, এসি বের করব এসি রেখা থেকে। তার মানে এয়ার মানে কি, গড় মানে কি, লম্ব। এ সবসময় রাখবা, এসি এবং এয়ার বের করতে হবে লম্ব থেকে, চিত্রের লম্ব থেকে, মনে থাকবো কোথায় থেকে, লম্ব থেকে। আর পরিমাণটা বের করতে হবে ভূমি থেকে, ভূমি থেকে, এটা মনে রাখতে হবে। এয়ার এবং এসি বের করতে হবে লম্ব থেকে, আর পরিমাণটা বের করতে হবে ভূমি থেকে। এখন এয়ার কোথায় আছে দেখো, এয়ার রেখা কোথায়, এই যেটা, তাহলে এটা যোগ করো, তখন তো ই কিউ নট। তাহলে আমরা লিখলাম এখানে ই কিউ নট ইন্টু পরিমাণ, পরিমাণ কি, ভূমি বলছিলাম, উ কিউ নট। ঠিক আছে, উ কিউ নট, এই একসাথে গুণ দিও তো, উ কিউ নট ইপি। আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করার চেষ্টা করি, চতুর্ভুজ বানানোর চেষ্টা করি, চতুর্ভুজ। তার মানে উ কিউ নট ইপি, উ কিউ নট ইপি। তার মানে এটা হচ্ছে টোটাল রেভিনিউ। ঠিক আছে, এখন আমাদের টিসি বের করতে হবে। টিসির সূত্র কি, এসি ইন্টু পরিমাণ, অর্থাৎ টিআর যেমন নিভাবে এআর ইন্টু পরিমাণ, টিসি ইকুয়াল মানে এসি ইন্টু পরিমাণ। এখন দেখো এসি কোথায় আছে, এসি বের করবো এসি রেখা থেকে, এসিটা বের করবো এসি রেখাতে। এসি রেখা কোনটা, এই যে রেড কালার, এটা কি, এবং এসি মানে গড়টা বের করবো, আমি বলছিলাম যে লম্ব থেকে, লম্বটা কতটুকু, ই কিউ নট, ই কিউ নট, আর পরিমাণ হচ্ছে উ কিউ নট। এখন একটা ইয়ে করো, চতুর্ভুজ বানাও, উ কিউ নট ইপি, সবগুলো কিন্তু উ কিউ নট ইপি। আচ্ছা, এদিকে আমি লিখে রাখি
জায়গার নিচে দেখা যাবে না মনে হয়, দেখি। নিচে দেখা যাবে না। এখানে দেখো আমাদের যদি আমরা মাল্টি করি, পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। টিআর কত? এই যে ও কিউ নট ইপি, ও কিউ নট ইপি মাইনাস, আর টিসি কত? ও কিউ নট ইপি। দেখো এটা প্লাস, এটা মাইনাস, সেম। তাহলে এটা কাটাকাটি কি শূন্য? শূন্য মানে হচ্ছে কি আমাদের স্বাভাবিক মুনাফা। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। অর্থাৎ ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করতেছে। শেষ। এখন নেক্সট আমরা দেখি, এটা দেখি 2 নম্বরটা দেখি, অস্বাভাবিক মুনাফা। আমি একটু এটা এর সাথে লিখি। সেমভাবে টিআর মাইনাস টিসি, পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। তাহলে টিসির সন্ধান খুঁজি আমরা, টিসি বের করার চেষ্টা করি। টিআর মানে কি? এ আর ইন্টু হচ্ছে কি সেম কথাবার্তাই কিউ। তাহলে এ আর কোথায় আছে? এ আর কোথায় আছে? এই যে ই কিউ নট, বের করো। ই কিউ নট ইন্টু পরিমাণ কি? ভূমি অক্ষ ও কিউ নট গুণ দাও ও কিউ নট ইপি, ও কিউ নট ইপি, ইপি। শেষ। এখন টিসি বের করো। টিসিও সেমভাবে এসি ইন্টু পরিমাণ। এসি মানে কি? গড়। গড়টা কোথায় বের করতে হয়? লম্ব। কোন রেখা থেকে? এসি রেখা থেকে। এসি হলে এসি রেখা থেকে, এআর হলে এআর রেখা থেকে। তাহলে এসিটা কোথায় আছে দেখি আমরা, এই যে এসি রেখা। তাহলে আমাদের ভারসাম্য লাইন কোনটা? এই যে এটা ই কিউ নট। এই লাইনের মধ্যে এসিটা কোথায় টাচ করছে? এফ বিন্দুতে। তাহলে এই লম্বটা দেখো কতটুকু দূরত্ব। এই এফ কিউ নট যে কথা, ও পি ওয়ান একই কথা ভাই। তাহলে এফ কিউ নট আমরা লিখতে পারি। আর পরিমাণ কতটুকু? ও কিউ নট। ও কিউ নট আমরা একসাথে মাল্টিপ্লাই করি, একটা চতুর্ভুজ বানাই। ও কিউ নট এফ পি ওয়ান। শেষ। তার মানে টিসিও পাইলাম, টিআরও পাইলাম। এখন আমরা মুনাফা বের করবো। ঠিক আছে, মুনাফা সূত্র দেখো, পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। টিআর কতটুকু দেখো, টিআর দূরত্ব কত? ও কিউ নট ইপি। এখন চিত্রের দিকে লক্ষ্য করো, ও কিউ নট ইপি, এটার বক্সটা। তাহলে আমরা লিখবো ও কিউ নট ইপি মাইনাস টিসি কতটুকু? ও কিউ নট এফ পি ওয়ান, ও কিউ নট এফ পি ওয়ান। দেখো তো, একটু 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 চিন্তা করো। আমি এখানে একটা এই চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজটা মনে করো টিআরের, হ্যাঁ টিআরের, এই পুরাটা হচ্ছে টিআরের। তাহলে টিআরের কতটুকু? এই যে টিআর কই? টিআর হচ্ছে কি এই যে এটা ও কিউ নট ইপি, ও কিউ নট ইপি। আর টিসি কোনটা? ও কিউ নট এফ পি ওয়ান। তার মানে টিসিটা ছোট, টিসির চতুর্ভুজটা হচ্ছে গিয়ে ছোট। তার মানে বড়টা হচ্ছে টিআর আর ব্ল্যাকটা হচ্ছে গিয়ে টিসি। তাহলে টিআর থেকে টিসি বাদ দিলে আমাদের অতিরিক্ত কী থাকে? এই যে এই অংশটা না। তার মানে টিসি বাদ দিও, আমার এই অংশটা থাকতেছে। এই অংশটা মানে হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা, মানে আমাদের খরচ বাদ দিয়ে আমার এক্সট্রাটা থাকতেছে। এটা হচ্ছে অস্বাভাবিক। ঠিক তেমনিভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে বড়টাতে যদি ছোটোটা বাদ দিই, তাহলে আমাদের অতিরিক্ত অংশ থাকে পি ওয়ান এফ ই পি ওয়ান, অথবা এইভাবে বলতে পারো পি পি ওয়ান এফ ই। যেভাবে খুশি এভাবে বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে অস্বাভাবিক মুনাফা হচ্ছে পি পি ওয়ান এফ ই। তাহলে এটাকে আমরা একটু মার্ক করে দিতে পারি। তাহলে এক্সামিনার বুঝবে ইজিলি। এই ছায়াকৃত অংশটি হচ্ছে কি আমাদের অস্বাভাবিক মুনাফা। এতটুকু পর্যন্ত বুঝতে পারতেছো কি না? একটু কমেন্টে জানাইও তো। নিচে লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, সরি ভাইয়া। ঠিক আছে, এ পি পি ওয়ান এফ ই, এতটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। বুঝতে পারতেছি না বর্ণনাগুলো? আমার হাতে মোবাইল নেই, কারো কমেন্টও দেখতে পারবো না, পিছনে গিয়ে গিয়ে দেখতে হয়। তার মানে হচ্ছে কি আমাদের এই রেড কালারটা হচ্ছে কি আমাদের এই যেখানে ব্ল্যাক ছায়াকৃত অঞ্চলটাই এতটুকু হচ্ছে কি আমাদের অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে, এখন আমরা চলে যাব লোকসানের মধ্যে। এই সেম কথাই লোকসানের মধ্যে কি পায়ের সূত্র কি? টিআর মাইনাস টি। তার মানে টিআর বের করতে হবে, টিসি বের করতে হবে। তারপর টিআর থেকে টিসি বাদ দিব, আমরা দেখবো কি ঘটে। আচ্ছা, টিআর বের করি আমরা। টিআর ইকুয়াল হচ্ছে গিয়ে এয়ার ইন্টু পরিমাণ। তাহলে এয়ার কতটুকু? এয়ার মানে কি বলছিলাম? গড় বের করতে হলে লম্বা, মানে লম্বকের থেকে বের করতে হবে। কি বের করতেছি? এয়ার। তার মানে এয়ার রেখা থেকে বের করতে হবে। এয়ার কোথায় আছে খুঁজো। এয়ার কোথায়? এয়ার কোথায়? এই যে এয়ার, এটা রেখা কি? এই যে এই জায়গাটা লম্বটা কি দেখো তো, লম্বটা
এই যে লম্বটা কি ই কিউ নট, আমরা লিখব ই কিউ নট ইন্টু, আর পরিমাণ কি ভূমি অক্ষ ও কিউ নট, তাহলে একটা গুণ দেও ও কিউ নট ই পি টু, ও কিউ নট ই পি টু। ক্লিয়ার? এখন লিখব টিসি। টিসি মানে কি এসি ইন্টু পরিমাণ। এসি কতটুকু? এসি বের করবো লম্ব থেকে, এসি গড় বের করতে হয় লম্ব থেকে এবং এসি রেখা থেকে, যেহেতু এসি বের করবো তাহলে এসি রেখা থেকে। এসিটা কোথায়? ওই যে উপরে, তাহলে এটা লম্বটা কতটুকু? জি কিউ নট। জি কিউ নট যে কথা, পি ওয়ান ও একই কথা, তার মানে আমরা লিখবো জি কিউ নট, জি কিউ নট ইন্টু পরিমাণ হচ্ছে গিয়ে কি ও কিউ নট। তাহলে একসাথে গুণ দেও ও কিউ নট জি পি ওয়ান, ও কিউ নট জি পি ওয়ান লিখে ফেলো, ও কিউ নট জি পি ওয়ান। শেষ। এখন কি বের করবো? টিআরও হয়ে গেছে, তারপর টিসিও হয়ে গেছে। এখন কি বের করবো? মুনাফার সূত্র। মুনাফার সূত্রটা কি? মুনাফা পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। এখন মনোযোগ দিয়ে একটু, টিআর কতটুকু? ও কিউ নট, টিআর কতটুকু? ওই যে এখান থেকে লিখে ফেলো, এই যে টিআর কতটুকু? ও কিউ নট ই পি টু মাইনাস টিসি কতটুকু? এখান থেকে লিখে ফেলো ও কিউ নট জি পি ওয়ান। এখন একটু খেয়াল করে, এখান থেকে দেখে কিন্তু এখন বুঝতে পারবে না, চিত্রর দিকে একটু খেয়াল করতে হবে। দেখো তো কে বড়? ও কিউ নট ই পি টু। কোথায়? ও কিউ নট ই পি টু। এই বক্সটা হচ্ছে, আমি একটু দাগ দিয়ে দিই, এই বক্সটা হচ্ছে মনে করো টিআরের বক্স। এই বক্সটা কার? টিআরের বক্স, আয়তকে মানে চতুর্ভুজটা। আর এটা কার? টিসি। তাহলে টিসিটা দেখো ও কিউ নট জি পি ওয়ান, ও কিউ নট জি পি ওয়ান। এই বক্সটা বড় না? টিসির বক্সটা বড় না? টিসির এই যে এটা হচ্ছে টিসি, তাহলে টিসির বক্সটা বড় না? তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে আর কি বড়টার মধ্যে থাকে না অংশ, তার মানে অতিরিক্ত অংশ থাকে কি এতটুকু। এটা কি মানে টিসি। টিসি মানে কি? লোকসান মানে খরচ, তার মানে তার আয় বাদ দিয়ে আরও খরচ থাকতেছে, তার মানে কি তার লোকসান হচ্ছে। তার কি হচ্ছে? লোকসান হচ্ছে। তার মানে কি আমরা এখানে লিখতে পারি মাইনাস দিবা, মাইনাস কতটুকু? এই যে কতটুকু লোকসান হইতেছে? পি টু ই জি পি ওয়ান। কারণ এতটুকু সে দ্রব্য উৎপাদন করে, তার খরচ হচ্ছে যে উ পি থ্রি, কিন্তু সে বিক্রি করতেছে উ পি টু, কিন্তু তার টোটাল কস্ট হচ্ছে গিয়ে উ পি ওয়ান। কারণ কেন? এই উ থেকে উ পি থ্রি এতটুকু সে তার পরিবর্তনশীল খরচ, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই পি থ্রি এবং পি ওয়ান এটা হচ্ছে গিয়ে তার স্থির খরচ, তার মানে এই পরিবর্তনশীল খরচ এতটুকু এটাকে বিক্রি করে সে পাইতেছে কত? পি টু। হ্যাঁ, তারপর স্থির খরচ এখানে, তার মানে সে পরিবর্তনশীল খরচ করে তার দাম নিতেছে ও পি টু, কিন্তু তার লোকসান হইতেছে কতটুকু? পি টু পি ওয়ান এতটুকু পর্যন্ত। এইটাকে আমরা ছায়াবৃত্ত অংশ দ্বারা করে দেব। শেষ। তার মানে এখানে মাইনাস দেবা কতটুকু? পি টু ই জি পি ওয়ান, পি টু ই জি পি ওয়ান। এই তো শেষ। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা একটু আমার কমেন্টে একটু জানাও তো, দ্রুত জানাই একটু। বুঝে থাকলে সি লিখবা, যদি কোথাও প্রবলেম থাকে তাহলে স্পেসিফিক বলে দেবা এই জায়গার মধ্যে একটু রিপিট করার জন্যে। একটু কমেন্টে জানাও, আমি দেখতে পাচ্ছি না। তাহলে একটা এই যে এখান থেকে আরও প্রশ্ন কীভাবে করতে পারে মডিফাই করে একটু খেয়াল রাখো। এটা কি 1 নম্বর প্রশ্ন? এই দেখো কয়টা প্রশ্ন হয় এইখান থেকে। 1 নম্বর প্রশ্ন এটা যে পূর্ণবোধনক বাজারের স্বল্পকালীন ভারসাম্য দেখাও চিত্রের সাহায্যে। তাহলে 3টা চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে। এটা 16 নম্বরে থাকতে পারে অথবা 12-14 থাকতে পারে এরকম। আরেকভাবে বলতে পারে যে মনে রাখে গেল পূর্ণবোধনমূলক বাজারে স্বল্পকালে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য দেখো, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য দেখো। তখন স্বাভাবিকের চিত্র দিয়ে বর্ণনা হবে, শুধু এই চিত্র হবে আর এই দুইটা বাদ। যদি এভাবে প্রশ্ন করে যে পূর্ণপ্রতিমূলক বাজারে স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা সহ চিত্র সাহায্যে মানে অস্বাভাবিক মুনাফা ভারসাম্য সহ চিত্রে ব্যাখ্যা করো বা দেখাও, তার মানে চিত্র হবে এটা, বর্ণনা হবে এটা, এই দুইটা বাদ। যদি প্রশ্ন করে কয়টা হয়েছে? 3টা হয়ে গেছে অলরেডি। যদি প্রশ্ন করে যে পূর্ণপ্রতিমূলক বাজারে
স্বল্পকালে লোকসান সহ ভারসাম্য দেখাও, চিত্র হবে অনলি এটা আর এই দুটা বাদ। ঠিক আছে, যদি বলে পুনরাবৃত্তিমূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য দেখাও, চিত্র কোনটা হবে? মুখস্থ মানে এক্সট্রা পড়ার আমার কোনো দরকারই নাই, এই তিনটা চিত্র থেকেই হয়ে যাচ্ছে। এই প্রশ্ন থেকে আমার অল্টারনেটিভগুলো প্রশ্ন বের হচ্ছে, আনসারও সেমগুলোই হচ্ছে। আমাকে যদি বলে পুনরাবৃত্তিমূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য দেখাও, এটাকে এক্সট্রা কষ্ট করে পড়তে হবে? জি না। পুনরাবৃত্তিমূলক বাজারে দীর্ঘকালীন ভারসাম্য হচ্ছে স্বাভাবিক মুনাফা, মানে দীর্ঘকালে সে স্বাভাবিক মুনাফা নেয়। কারণ কেন? অস্বাভাবিক মুনাফা নিতে পারবে না, কারণ এখানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকবে। সে যদি উচ্চ হারে দাম নিতে চায় তাহলে অন্য ব্যবসায়ীরা তোমার কী হবে, এখানে প্রবেশ করবে, কারণ প্রবেশ করতে কেউ বাধা নাই, কারণ আমরা কিন্তু অনুমতি শর্ত পরে আসছিলাম। তার মানে হচ্ছে গিয়ে কি, পুনরাবৃত্তিমূলক বাজারে দীর্ঘকালীন ভারসাম্য কোন চিত্র হবে? এই চিত্রটা হবে, এই বর্ণনা হবে, বাকি দুইটা বাদ। তাহলে কয়টা হয়েছে? টোটাল 4টা হয়েছে, 4খানা হয়েছে নি। আর অনলি এটা দিয়ে কতগুলো প্রশ্ন হয় এখন আমরা শিখবো আমরা। ঠিক আছে, তার মানে এখন মুছি এই লোকসান দিয়ে আমাদের কত কিছু মানে হবে এটা এখন আমরা শিখব। লোকসানের চিত্র দিয়ে শাটডাউন পয়েন্ট হবে, তারপর পুনরাবৃত্তিমূলক বাজারের যোগান রেখার চিত্র হবে, তারপর হচ্ছে লোকসান দিয়েও ফার্ম উৎপাদন কাজ চালিয়ে যায় কেন, এটারও চিত্র হবে। তার মানে এটা থেকে আরও এক্সট্রা বেরোতেছে 3 থেকে 4টা প্রশ্ন। তা চিন্তা করছো, মানে এই 3টা চিত্র দিয়ে, এই জন্য আমি ক্লাসটা আজকে এটাকে বেস করছি, যেন সবাই উপকৃত হয়, সামগ্রিক উপকৃত হয়, পাশাপাশি স্পেসিফিকভাবে যেন এখান থেকে পার্টিকুলারলি যদি কোনো মানে প্রশ্ন করে সাব কোয়েশ্চেন যেন তোমরা আনসার করতে পারো। তার মানে এই টোটালটা থেকে 5-6টা হয়েছে, আর এই লোকসান থেকে এক্সট্রা আরও 4-5টা বের হবে। ঠিক আছে, এই লোকসানের এগুলো আমরা একটু দেখবো এখন। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে শুরু করি। হ্যাঁ, একটা প্রশ্ন আছে হচ্ছে কি আমাদের, যে আমি বলছিলাম যে হচ্ছে কি পুনরাবৃত্তিমূলক বাজারে লোকসান দিয়েও ফার্ম উৎপাদন খাত চালিয়ে যায় কেন যায়? পুনরাবৃত্তিমূলক বাজারে ফার্ম লোকসান দিয়ে উৎপাদন কাজ চালিয়ে যায় কেন? আমি একটু মুছে ফেলি এটা। আচ্ছা, এটা থাকুক, প্রশ্নটা হচ্ছে গিয়ে এখানে লিখে দিই, তাহলে ভালো হবে তোমাদের জন্য। যেভাবে বলতেছি সেইভাবে এইভাবেই দিবা, এইভাবেই শর্ত দিবা, এইভাবেই চিত্র দিবা, বর্ণনা দিবা, শেষ। পুনরাবৃত্তিমূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে স্বল্পকালে, দীর্ঘকালে না কিন্তু, স্বল্পকালে লোকসান দিয়ে কেন উৎপাদন কাজ চালিয়ে যায়? কেন উৎপাদন কাজ চালিয়ে যায়? প্রশ্ন করছি, কেন যায়? কেন বলো, কেন যায়? স্বল্পকালে ফার্ম উৎপাদন কাজ কেন চালিয়ে যায়? একটা জিনিস মনে রাখবা, লোকসান হইতেছে তার মানে কি আমি বন্ধ করে দেব? এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কখন বন্ধ হয়? মনে করো টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট যখন বেশি হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে এখানে বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমার লোকসান হচ্ছে। কিন্তু না, স্বল্পকালে লোকসান দিয়ে ফার্মের কাজ উৎপাদন কাজ চালিয়ে যাবে। এখন একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ এই প্রশ্ন একটু ঘোরানো। স্বল্পকালে ফার্ম হচ্ছে কি 2টা খরচ বহন করে। কয়টা খরচ? 2টা খরচ। আমি একটা উদাহরণ দিব, আশা করি তোমরা বুঝে যাবা। একটা উদাহরণ দিব। স্বল্পকালে ফার্ম কয়টা খরচ বহন করে? 2টা খরচ। একটা হচ্ছে টিবিসি আর হচ্ছে কি টিএফসি, 2টা খরচ। এই 2টা টিএফসি এবং টিবিসি যোগ করে টিসি হয়। আচ্ছা, এখন আমি মনে করো ধরে নিলাম টিএফসি হচ্ছে গিয়ে 50 টাকা। টিএফসি কোনগুলো? আমি তো বললামই যে ওই যে স্থির খরচগুলো মজুরি, তারপর হচ্ছে গিয়ে যে আসবাবপত্র যন্ত্রপাতি, এগুলা মেশিনারি জিনিস, এগুলোকে বলা হয় স্থির খরচ। আর টিবিসি কোনগুলা? মজুরি বলতে পারো, যেমন স্যালারি দেওয়া লাগে, তারপর হচ্ছে গিয়ে আমি কলমটা উৎপাদন করতে এটা র মেটেরিয়ালস যেগুলো সেগুলো কিনতে আমার টাকা লাগে, এগুলা। তা আমার মনে করো এখানে ধরে নিলাম আমি 100 টাকা। কত টাকা? 100 টাকা। তার মানে আমার টোটাল কস্টটা হচ্ছে কত টাকা? 100 + 50 মানে 150 টাকা। সিম্পল।
এখন চিন্তা করে একটু, এখন আমি যে কোনো কারণে আমি উৎপাদন বন্ধ করে দিছি, তার মানে উৎপাদন বন্ধ করে দিছি মানে কি, আমার 100 টাকার খরচ হচ্ছে না, মানে আমার পরিবর্তনশীল খরচ কী হচ্ছে, শূন্য। পরিবর্তনশীল খরচ হচ্ছে শূন্য, কিন্তু স্থির খরচটা থাকতেছে, কারণ তুমি যে যন্ত্রপাতি কিনছো, রুমের ভাড়া দেওয়া লাগতেছে, তার মানে টোটাল কস্টটা তোমার কত টাকা হইতেছে, এখন টোটাল কস্টটা বহন করতেছে এই 50 টাকা বহন করা লাগতেছে। টোটাল কস্টটা কী হইতেছে, বহন করা হইতেছে। এখন মনে করো তোমার হচ্ছে টিবিসি, মনে করো 100 টাকা যে ছিল, এখন এই টিবিসি 100 টাকা ছিল, ভালো কথা। এখন তুমি এখান থেকে এই গোড়া এটারে আমরা এসি দিয়ে দিই, তাহলে সুন্দর হবে উদাহরণটা, এটাকে এবিসি দিয়ে দিই। এখন মনে করো এয়ার মানে এই তোমার 10টা কলম উৎপাদন করে তোমার খরচ হয়েছে কত টাকা, 100 টাকা। এখন তুমি যদি 120 টাকা বিক্রি করো, 10টা কলম, মনে করো 10টা কলম তুমি উৎপাদন করছো, এটা খরচ হয়েছে কত, 100 টাকা খরচ হয়েছে। এখন তুমি 10টা কলম বিক্রি করছো 120 টাকা, তার মানে তোমার এখানে প্রফিট কত টাকা হয়েছে, 20 টাকা হয়েছে প্রফিট। প্রফিট কয় টাকা, 20 টাকা। এখন তুমি চিন্তা করো এখানের খরচ দিয়ে আমার তোমার পকেটে 20 টাকা থাকতেছে, কিন্তু এই যে মালিকরে আরও কত টাকা, তোমার পকেটটা আরও কত টাকা যেতেছে, 50 টাকা কিন্তু তোমার স্থির খরচ আছে। তার মানে এখানে কি লোকসান হচ্ছে না, তুমি পকেটে মানে 20 টাকা লাভ হয়েছে, আরও 30 টাকা পকেট থেকে দিয়ে 50 টাকা করছো, 20 প্লাস 30 মানে তোমার হচ্ছে কি 50, তার মানে 50 টাকা দিতেছো। এটা কেন, এন কি লোকসানের পরিমাণটা পকেট থেকে কত দিতেছো, 30 টাকা দিতেছো না, 30 টাকা দিতেছো না। উৎপাদন কাজ চালাইলে, উৎপাদন কাজ চালায় 10টা কলম উৎপাদন করো, 100 টাকা খরচ হয়, 120 টাকা বিক্রি করো, তাহলে এখানে 20 টাকা তোমার লাভ হইতেছে। এখন তোমাকে মালিক রুম ভাড়ায়, মনে করো রুম ভাড়া দেওয়া লাগতেছে 50 টাকা, তার মানে তোমার পকেট থেকে কত টাকা দিতেছে, 30 টাকা, তার মানে তোমার লোকসানের পরিমাণটা এখন 30 কম। আর তুমি যদি উৎপাদন না করতা, উৎপাদন তুমি না করলে তোমার এবিসিও শূন্য, গড়ায় শূন্য, তখন তোমার খরচ পকেট থেকে যাইতেছে কত টাকা, 50 টাকা, তার মানে তোমার লোকসান বেশি হইতেছে। আর এখন উৎপাদন কাজ চালাইলে মাত্র পকেট থেকে 30 টাকা যাইতেছে, তার মানে এখন উৎপাদন কাজ চালানোটাই শ্রেয়, মানে ভালো। বুঝছেন বিষয়টা? যদি বুঝে থাকেন তাহলে আমাকে ইয়েস অর নো বলেন, যে নাহলে আবার রিপিট করব আমি। তার মানে সবটা ডিপেন্ড করবে, এই যে এদিকে খেয়াল করেন, সবটা ডিপেন্ড করবে এই এআর আর এবিসির মধ্যে খেলাটা, এআর আর এবিসির মধ্যে খেলাটা, ঠিক আছে? কি খেলা, যে এআর মানে কি গড় আয়, আর এবিসি মানে কি মানে গড় পরিবর্তনশীল খরচ। গড় পরিবর্তনশীল খরচের যদি, গড় পরিবর্তনশীল খরচের চেয়ে যদি এআরটা বেশি হয়, যেমন এবিসি কত ছিল 100, আর এআর কত, এআর ছিল 120, তার মানে 100 থেকে 120 অবভিয়াসলি বড়, তখন কিন্তু ফার্মের লোকসান দিলেও দিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাবে। কারণ কেন, কারণ সে তার পরিবর্তনশীল খরচ 100 টাকা উঠিয়ে এনে স্থির খরচের কিছু অংশ উঠিয়ে আনতে পারতেছে, দ্যাটস ওয়াই সে কিন্তু উৎপাদন কাজ চালিয়ে যাবে লোকসান দিয়েও। এই পয়েন্টটা বুঝতে পারছেন? একটু কমেন্ট সেকশনে দ্রুত জানান, কমেন্ট করেন না কেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, তার মানে কমেন্টে জানাই এগুলা, বুঝতে পারতেছি না, আমি তো দেখতে পারতেছি না। তাহলে মানে কি করবে আমাদের, এখন কি বুঝলাম আমরা সে হচ্ছে গিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাবে, কখন যাবে, কখন যাবে, যদি তার পরিবর্তনশীল খরচের চেয়ে ইয়ারটা বেশি হয়। পরিবর্তনশীল খরচ মানে কোনটা, এবিসি থেকে ইয়ারটা বেশি হয়। তার মানে কি রে ভাই, আমরা কি এটা নতুন কোনো চিত্র আঁকতে হবে? নো, কোনো চিত্র আঁকবো না, আগেরটাই। কোনটা, এই যে আমি এটা লিখে রাখছি আগেরটাই কিন্তু লিখে রাখছি, এই চিত্র দিলে কিন্তু হয়ে যাবে, এই চিত্র কিন্তু দিলে কিন্তু সে কি হয়ে যাবে, এই প্রশ্নের আনসার হয়ে যাবে। তার মানে কি নতুন করে পড়া লাগতেছে, পড়া লাগতেছে না, তার মানে আমাদের কষ্টটাও অনেক কমে যাচ্ছে। তার মানে পণ্যবোধনমূলক বাজারে স্বল্পকালে লোকসান দিয়ে ফার্ম কেন উৎপাদন কাজ চালিয়ে যায়, কেন, ওই এই এইটার চিত্র হবে, বর্ণনা হবে কেন যায়। কারণ যদি সে পরিবর্তনশীল খরচ উঠে এনে স্থির খরচের কিছু অংশ উঠে আনতে পারে, তাহলে সে লোকসান দিয়েও সে উৎপাদন কাজ চালিয়ে যাবে, আদারওয়াইজ সে বন্ধ করে দিবে। চিত্র এটা হবে, বর্ণনা সেম আগেরটাই হবে, স্কিপ করলাম আমরা এটা গেল এই প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি আমাদের পণ্যবোধনমূলক বাজারে দীর্ঘকালীন ভারসাম্য, এটা বললাম, এই দীর্ঘকালীন স্বাভাবিক মনে হবে। মোস্ট ইম্পর্টেন্ট আজকের প্রশ্ন, শাটডাউন পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, শাটডাউন পয়েন্ট। এটা অনেক সময় তোমাদের প্রায় সময় আসে,
প্রায় সময় প্রশ্নটা আসতে দেখা যায় যে শাটডাউন পয়েন্ট বলতে কি বুঝো? শাটডাউন পয়েন্ট বলতে কি বুঝো? শাটডাউন পয়েন্টের হচ্ছে ইংলিশ, এটার বাংলা হচ্ছে, আমি একটু লিখে রাখি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। উৎপাদন বন্ধের বিন্দু, এটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। শাটডাউন পয়েন্ট অথবা উৎপাদন বন্ধের বিন্দু খুবই গুরুত্বপূর্ণ। কাকে বলে? কাকে বলে? পূর্ণপ্রতিমূলক বাজারেই শাটডাউন পয়েন্ট প্রশ্নের এইভাবে আসতে পারে যে শাটডাউন পয়েন্ট বলতে কী বুঝো, বা উৎপাদন বন্ধের বিন্দু বলতে কী বুঝো, বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে শাটডাউন পয়েন্ট কি? পূর্ণপ্রতিমূলক বাজারে যে বিন্দুতে যে উৎপাদন স্তরে বা যে বিন্দুতে একজন ফার্ম বা একটা ফার্ম যে উৎপাদন বন্ধ করে দেয়, অর্থাৎ উৎপাদন বন্ধের বিন্দুকে বলা হয় কি? যে বিন্দুতে উৎপাদন স্তরে উৎপাদনটা বন্ধ করে দেয়, এটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট। কি বলা হয়? শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্টের অনেক প্রকার আছে, মানে কয়েকটা রুলস আছে যে কোন জায়গায় শাটডাউন মানে সে বন্ধ করে দিবে। এতক্ষণ আমরা কি বলছিলাম যে লোকসান হচ্ছে, তারপরে কিন্তু কি হচ্ছে? তার লোকসান হচ্ছে, এখনো কিন্তু সে শাটডাউন করে নাই, সে উৎপাদন বন্ধ করে নাই, তারপরে কিন্তু উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। এখন কোন জায়গায় হলে সে একেবারে বন্ধ করে দিবে আর উৎপাদন করবেই না, এই পয়েন্টটা কিন্তু এই চিত্র থেকেও কিন্তু ব্যাখ্যা করা যাবে আমাদের। ঠিক আছে, সেম বর্ণনা, সেম ভারসাম্য শর্ত দুইটা, এমসি ইকুয়াল এমআর, এমসি গ্রেটার দেন এমআর, এই শর্ত দিয়ে আমরা এই চিত্রটা আঁকবো। ঠিক আছে, চিত্রটা আঁকি আমি একটু, তারপর দেখো। এই চিত্রটার অনুরূপ এখন যেটা আঁকবো, পূর্ণ প্রতিযোগিতা চিত্র হলে এই যে কমন অংশ, এটা দেখলে বুঝবা এই বাজার, এই চিত্রটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার চিত্র। এমসি, আচ্ছা, কোথায় ভারসাম্য হয়েছে? এখানে হয়েছে, এখানে যোগ করো, শেষ। এখন কি হবে? যেহেতু এখানে কি উৎপাদন বন্ধ দিবে, একটু সেন্স কাজে লাগাইতে হবে। উৎপাদন বন্ধ করে দিবে তার মানে কি? তার এখানে খরচ বেশি হচ্ছে। তার কি হচ্ছে? খরচ বেশি হচ্ছে, নাহলে তো সে বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। কখন প্রশ্ন হবে যে তুমি কখন মানে উৎপাদনটা বন্ধ করার তোমার টেন্ডেন্সি আসবে বা এরকম মাথায় চিন্তা আসবে? তোমার লাভ হচ্ছে, তুমি কি উৎপাদন বন্ধ করবা? কখনোই না। কখন বন্ধ করার চিন্তা আসবে? যখন লোকসান হবে। তার মানে উৎপাদন বন্ধের কথার সাথে রিলেটেড হচ্ছে লোকসানের বিষয়টা। তার মানে হচ্ছে লোকসান যেহেতু বলছে, তার মানে এখানে এসি থাকবে এবং এবিসি থাকবে, এসি থাকবে এবং এবিসি থাকবে। ঠিক আছে, তার মানে কি এই চিত্রের মধ্যে এমসি আছে, এখন এসি কোথায় হবে? এসি হবে উপরে। কারণ কেন? যেহেতু এখানে লোকসান হচ্ছে রে ভাই, তার মানে কি গড় আয়ের চেয়ে গড় খরচটা বেশি হবে। তার মানে এয়ার রেখার উপরে কে থাকবে? এসি থাকবে। অবভিয়াসলি এয়ার রেখা আছে এই যেখানে, এটার উপরে হবে এসি। কিভাবে আঁকে? এই যে আঁকছি, উপর দিকে নিয়ে যান, শেষ। এসি, এই যে ভারসাম্য বিন্দু ছিল এটা উপরে নিয়ে যোগ করো, এখানে যোগ করো, শেষ। এর একটা নাম দেও, এর একটা নাম দিলাম এফ, এখানে ই দিলাম। এখন আর একটা আঁকতে হবে, কি রেখা? এখন একটা আঁকতে হবে ভাই এবিসি রেখাটা। কোন রেখাটা? এবিসি রেখাটা। এবিসি রেখার আকৃতির কি? ইউ আকৃতির নেই, এবিসি সর্বনিম্ন বিন্দু এটা। এই সর্বনিম্ন বিন্দু দিয়ে কে ছেদ করবে? এমসি রেখা ছেদ করবে। ক্লিয়ার? এবিসি সর্বনিম্ন বিন্দু দিয়ে কে ছেদ করবে? এমসি রেখা ছেদ করবে। তাহলে এমসি রেখা তো অলরেডি আমার আঁকা আছে, এখন এবিসি আঁকবো। এখন এবিসিটা প্রশ্ন হচ্ছে কোন জায়গায় আঁকবো, কোন জায়গায় আঁকবো এবিসিটা। একটা জিনিস মনে রাখবেন, আমি 3টা পয়েন্ট লিখি, এই 3টা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, যখন হচ্ছে এআর এর চেয়ে এবিসি থেকে এআর বেশি হবে, তখন ফার্ম লোকসান দিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাবে। যারা লিখতেছেন লিখে ফেলেন দ্রুত। এআর গ্রেটার দেন এবিসি যখন হবে, তখন ফার্ম লোকসান দিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাবে। তার কারণ তার গড় খরচের চেয়ে, গড় পরিবর্তনশীল খরচের চেয়ে তার কি বেশি? গড় আয় বেশি, যেটা এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। গড় খরচ কতটুকু ছিল? পরিবর্তনশীল P3, সে এআর কতটুকু? P2, তার মানে P3 P2 এতটুকু তার লাভ হচ্ছে, মানে এআর বেশি, এই জন্য সে লোকসান দিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাবে। 2 নাম্বার, যখন
এয়ারের চেয়ে যখন এয়ার যখন ছোটো হবে কি হবে, ছোটো হবে কার থেকে, এবিসি থেকে। তার মানে এবিসি বড়, এয়ার ছোটো, তখন কি করে দেবে, শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্ট, শাটডাউন পয়েন্ট মানে উৎপাদন বন্ধ করে দেবে। তার মানে উৎপাদন কখন বন্ধ করবে, এয়ার লেস দেন কি এবিসি, মানে এয়ারের চেয়ে এবিসিটা যখন বড় হয় তখন বন্ধ করে দেবে। আরেকটা পয়েন্ট, সমানত্ব হতে পারে, সমানত্ব হতে পারে রে ভাই, এয়ার আর এবিসি সমান। তার মানে কি এখানেও শাটডাউন পয়েন্ট, এখানেও সে কী করে দিবে, বন্ধ করে দিবে, বুঝছি। তার মানে কি শাটডাউন পয়েন্ট কোন জায়গায়, কোন বিন্দুটা শর্তটা ফিল আপ করতে হবে, এয়ার ইকুয়াল এবিসি। এটা মনে রাখলে শেষ। কি হবে, এয়ার আর এবিসি। তাহলে দেখো এয়ার এখানে আছে না, এই যে এয়ার, এবিসি আছে, তার মানে এবিসির সর্বনিম্ন কখন দুইটা রেখা সমান হবে, এবিসি রে টাচ করবে কি সর্বনিম্ন বিন্দু দিয়ে, কে টাচ করবে, এই এমসি রেখা টাচ করলে কিন্তু কাহিনী হয়ে যাবে। এখন এই শর্তগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো। তার মানে এখানে কি আঁকবো, এবিসি আঁকবো। এটা হচ্ছে কি আমাদের এবিসি। দেখো তো এই এবিসির সর্বনিম্ন বিন্দু কোন যা, এই জায়গাটা না, এই জায়গাটা দিয়ে কে সেট করছে, এমসি। তার মানে এই জায়গাটা এখানে এইভাবে টান দেবে, এই সর্বনিম্ন বিন্দু দিয়ে এখানে যোগ করবা আর এদিকে যোগ করে দিবা, শেষ। যোগ করলে এখানে একটা নাম দেও, এখানে এটা হচ্ছে ওয়াই ছিল, এটা মনে কর P1 দিলাম, এটা P2 আর এটা P3 দিলাম। এটা যেহেতু দাম রেখা, এই যেমন P2 পুরাটা কি দাম, গড়ায় প্রান্তিকায়, তেমনিভাবে P3 হবে P1, যেহেতু এখানে P আছে একবার, এটা হচ্ছে P1, এটাকে দিলাম AR1, এটাকে দিলাম MR1, শেষ। তার মানে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটার একটা আমরা নাম দিতে পারি, কি নাম, আমরা এস বিন্দু দিলাম, আমার নামের অক্ষরটা দিয়ে দিলাম, এস বিন্দু দিলাম, ঠিক আছে। তার মানে এই যে এস বিন্দুটা কোন রেখাটা, এই দাম রেখাটা গড়ায় এবং প্রান্তে। দেখো তো এই এআর আর যে এই যে এবিসি পরস্পরকে এস বিন্দুতে কী করছে, স্পর্শ করছে না ভাই। দেখো তো এই যে এআর রেখাটা, এটা এই পুরাটা, এইটা পুরাটা ভূমিঅক্ষরের পুরাটা রেড কালার, আর এবিসিটা হচ্ছে কি এস বিন্দুতে পরস্পরকে কী করছে, স্পর্শ করছে। আর স্পর্শ বিন্দুতে দুইটা রেখা কী হয়, সমান। তার মানে কি আমাদের এই কন্ডিশনটা কী ছিল, শাটডাউন পয়েন্টের না। যখনই আর ইকুয়াল এবিসি হয় তখন কী করবে, শাটডাউন পয়েন্ট উৎপাদন বন্ধ করে দিবে। তার মানে আমরা বলতেই পারি যে এই যে এস, এটাকে এইভাবে দিয়ে দেবে, এই এস বিন্দুতে মার্ক করে দেবে যে শাটডাউন পয়েন্ট, এই দিকে লিখে দিই শাট ডাউন পয়েন্ট বা হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু, রাইট। তার মানে কি এই এস বিন্দুতে সে আর কী করবে না, উৎপাদন করে দিবে না। এই এস বিন্দুকে বলা হয় আমাদের উৎপাদন বন্ধ। এখানে এটা নিচে না যোগ করতে পারো, এখানে Q0 আর এখানে Q1, শেষ। এই Q0 উৎপাদন সে বন্ধ করে দেবে এস বিন্দুতে। এতটুকু বুঝতে পারো কিনা দেখো তো। তার মানে এটার সাথে এটার পার্থক্য কী তা ভাই, এটার সাথে এটার পার্থক্য এই জায়গাটাই। এটা হচ্ছে গিয়ে এই যে সর্বনিম্ন এই জায়গাটা যদি এই P3টা যদি এটা এই জায়গার মধ্যে আসতো, এই দিকে দেওয়া যায় আর একটু নিচ দেওয়া যাইতো, তাহলে এটা শাটডাউন পয়েন্ট হয়ে যেত। কিন্তু এই সর্বনিম্ন বিন্দু দেওয়া যায় নাই, এই এবিসির সর্বনিম্ন বিন্দু দিয়ে এই P3 রেখাটা যায় নাই। দ্যাটস ওয়াই এখানে উৎপাদন বন্ধ করবে না। যদি নিচে দেওয়া যায়, সর্বনিম্ন বিন্দু দেওয়া যায় এই নতুন P1 PR1 MR1, এই বিন্দুটাতে হচ্ছে গিয়ে বন্ধ করে দেবে। আর আমরা তো জানি শাটডাউন পয়েন্টের কন্ডিশন হচ্ছে যে এ আর ইকুয়াল এবিসি পরস্পর সমান হতে হবে। তার মানে হচ্ছে কি আমাদের শাটডাউন পয়েন্ট গেল। এখনও আরেকটা প্রশ্ন এটার থেকে হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এই প্রশ্নটা আসে যে পূর্ণপ্রতিমূলক বাজারে যোগান রেখা কোনটি। দেখো এই চিত্র থেকে কিন্তু হয়ে যাবে আনসার, এই চিত্র থেকে কাহিনী হয়ে যাবে। সেটা কি, পূর্ণপ্রতিমূলক বাজারে যে স্বল্পকালীন মানে দেখো যোগান রেখা, দেখো পূর্ণপ্রতিমূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখা, বাংলা কথা বলি তারপর বিশ্লেষণ করে দিই। পূর্ণপ্রতিমূলক বাজারের স্বল্পকালীন যোগান রেখা হচ্ছে এমসি রেখাকে বলা হয়। এক কথায় কোন রেখাকে, এমসি রেখাকে ফার্মের যোগান রেখা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই এমসি রেখার সম্পূর্ণ অংশকে কি ফার্মের যোগান রেখা বলা হয়? উত্তর হচ্ছে না। তাহলে কতটুকু বলা হয়? এমসি রেখার ওই বিন্দুকে ফার্মের যোগান রেখা বলা হয় যেখানে হচ্ছে শাটডাউন পয়েন্ট, শাটডাউন পয়েন্টের উপরের বিন্দু, শাটডাউন পয়েন্টের ডান দিকে অবস্থিত এমসি রেখার সম্পূর্ণ অংশকে ফার্মের যোগান রেখা বলা হয়। কি বলা হয়? শাটডাউন পয়েন্টের ডান দিকে অবস্থিত এমসি রেখার সম্পূর্ণ অংশকেই ফার্মের যোগান রেখা বলা হয়। এদিকে লুকেট, এই যে আমরা তো
এই এস বিন্দুতে কি শাটডাউন করে দিছি না, উৎপাদন আর করব না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু আমি করব না উৎপাদন, তার মানে কি এস বিন্দুটা কি শাটডাউন বন্ধ হয়ে গেছে? তাহলে এমসি রেখা কই? এই যে এমসি রেখা তো এই যে নিচ থেকে গেছে, এই যে নিচ থেকে গেছে, এই যে এখান থেকে উপর দিকে গেছে। তার মানে এই এমসি রেখার ফার্মে যোগান রেখা বলা হয়, এটা সত্য। কিন্তু সম্পূর্ণ অংশকে যোগান রেখা বলা হয় না। মনে করে এই এমসি রেখা এতটুকু গেছে, এই এমসি রেখা এখানে কন্ডিশন শাটডাউন করে দিছে, এখানে শাটডাউন, এখানে আর বন্ধ আর উৎপাদন করে না। তার মানে এই যে নিচে যে লেসটা আছে এটা কি এটা কি যোগান রেখা বলা হয় না। তার মানে শাটডাউন পয়েন্টের উপরে, তাহলে শাটডাউন এখানে করছে, তাহলে এটার উপর কোনটা? ডান দিক কোনটা? এই যে এইটাকে বলা হয় ডান দিক। তাহলে এই শাটডাউন পয়েন্টের ডান দিকে অবস্থিত এমসি রেখার সম্পূর্ণ অংশকে যোগান রেখা বলা হয়। তার মানে কি এই যে এস বিন্দুর ডান দিকে অবস্থিত এই যে এটা আমি রেড কালার দিয়ে মার্ক করে দিই, এই যে এই অংশটাকে বলা হয় ফার্মের যোগান রেখা। তার মানে আমরা যদি শাটডাউন পয়েন্টের চিত্রটা সুন্দরভাবে পারি, প্রশ্নটা পারি, তাহলে যদি প্রশ্ন পরীক্ষায় আসে যে পুনর্গঠনক বাজারের স্বল্পকালীন যোগান রেখা কোনটি, বা এই চিত্রসহ ব্যাখ্যা করো, পারবো না? অবভিয়াসলি পারার কথা, কারণ শাটডাউন পারো মানে হচ্ছে তুমি এই ফার্মের যোগান রেখাও পারো। এতটুকু পর্যন্ত আলোচনা বুঝতে পারছি না। আমাদের কিন্তু মোটামুটি, আমি ভাবছি না যে পুরাটা শেষ করতে পারবো, দ্রুত করছি, অনেক সময় অনেক দ্রুত করা হয়েছে। মানে আমি ভাবি না যে পুনর্গঠনক বাজার পুরাটা যে শেষ করতে পারবো। মোটামুটি সম্পূর্ণ পুনর্গঠনক বাজার থেকে যেগুলো প্রশ্ন আসার সবগুলো কিন্তু হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নাই। কয়েকটা প্রশ্ন আছে যে পুনর্গঠনক বাজারের বৈশিষ্ট্যগুলো লেখো, পুনর্গঠনক বাজারের এই গড় আয় রেখা ভূমিক্ষের সমান্তরাল হয় কেন, এই টুকটাক আছে, এগুলো একটু দেখা দিলে হবে, তবে চিত্র নাই এগুলোতে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা বা কেমন লাগছে একটু জানাও তো কমেন্টে, একটু জানায় তো। আজকে শেষ করে দেব, অন্য কোনো দিন অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে আমার ক্লাসগুলো সামগ্রিক থাকে, যেন আমি মানে উপকৃত যেন হয় সামনে পরীক্ষা। এই জন্য হচ্ছে লাইভে ক্লাস, অনেক দিন পর্যন্ত লাইভে আসা হয় না, ভাবলাম যে হচ্ছে গিয়ে সবার একটু উপকার হোক, এই জন্য হচ্ছে গিয়ে আজকে লাইভ ক্লাসটা করা। অন্য কোনো একদিন একটা টপিক্স নিয়ে আলোচনা করবো, যে টপিক্সটা হচ্ছে সামগ্রিক, সব ইয়ারে যেন কাজে লাগে, এরকম একটা টপিক্স নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।